বিসমিল্লাহির রহমানির রহিম। সরকারি হরমোহা কলেজ মুন্সিগঞ্জের সমাজকর্ম বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের কোর্স ২৪-২১17 মাঠকর্ম শিক্ষা অধ্যায় ২ এর অন্তর্ভুক্ত মাঠকর্মে তত্ত্বাবধান ও এর লক্ষ্য উদ্দেশ্য শীর্ষক পাঠদান কার্যক্রমে শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আমি পাঠদানকারী শিক্ষক আব্দুল করিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠদানের বিষয়বস্তু মাঠকর্মে তত্ত্বাবধান ও এর লক্ষ্য উদ্দেশ্য। শুরুতেই তত্ত্বাবধানের ধারণা, তত্ত্বাবধান কি বা কাকে বলে, অর্থাৎ এর সংজ্ঞা। সাধারণ অর্থে কোনো সেবাদানকারী প্রতিষ্ঠানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অধস্তন কর্মীদেরকে তাদের কাজের গতিধারাকে সঠিকভাবে অব্যাহত রাখার লক্ষ্যে যে নির্দেশনা, পরিচালনা ও নিয়ন্ত্রণ প্রক্রিয়া সেটাকে বোঝানো হয়ে থাকে। আর এই তত্ত্বাবধান একটি প্রতিষ্ঠানের নিয়োজিত কর্মীদেরকে সঠিক কাজটি সঠিকভাবে সম্পাদনে যথাযথ সহায়তা করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই যদি সার্বিকভাবে তত্ত্বাবধানকে সংজ্ঞায়ন করা হয় তাহলে বলা যায় তত্ত্বাবধান হল সামাজিক প্রতিষ্ঠানে ব্যবহৃত এমন এক প্রক্রিয়া যা সমাজকর্মীদেরকে তাদের বিকাশ ও দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করে। অর্থাৎ এই তত্ত্বাবধান শুধুমাত্র প্রতিষ্ঠানের কাজের গতিকেই বৃদ্ধি করে না, বরং প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদেরকেও তাদের কাজকর্মের মাধ্যমে যোগ্যতা ও দক্ষতা প্রমাণে সহায়তা করে থাকে। এবার তত্ত্বাবধানের লক্ষ্য উদ্দেশ্য। তত্ত্বাবধানের লক্ষ্য উদ্দেশ্য মূলত প্রতিটি প্রতিষ্ঠানের স্বতন্ত্র বৈশিষ্ট্য বা স্বকীয়তা ইত্যাদির প্রেক্ষাপটে নির্ধারিত হয়ে থাকে। তবে প্রায় সকল ধরনের সেবামূলক প্রতিষ্ঠানের তত্ত্বাবধানের ক্ষেত্রে কিছু সাধারণ লক্ষ্য উদ্দেশ্য প্রতিফলিত হয়ে থাকে। এরূপ লক্ষ্য উদ্দেশ্যগুলির মধ্যে উল্লেখযোগ্য লক্ষ্য উদ্দেশ্য সমূহ আজকের পাঠদান কার্যক্রমের আওতাভুক্ত করা হয়েছে। যেমন শুরুতে রয়েছে সুষ্ঠুভাবে প্রতিষ্ঠান পরিচালনা। একটি সেবাদানকারী প্রতিষ্ঠান তার কার্যক্রমের মাধ্যমে সুনির্দিষ্ট প্রাতিষ্ঠানিক লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে যেভাবে পরিচালিত হওয়ার কথা সেভাবে যদি পরিচালিত করতে হয় তাহলে প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদেরকে নিয়মিতভাবে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাদেরকে তত্ত্বাবধান করতে হয়। অর্থাৎ প্রতিষ্ঠান যদি সুষ্ঠুভাবে পরিচালনা করতে হয় তাহলে প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদেরকে সঠিক নির্দেশনা, নিয়ন্ত্রণ অত্যাবশ্যক। কেননা প্রতিষ্ঠানের কর্মীদের সঠিক ভূমিকা পালনের মধ্য দিয়ে সুষ্ঠুভাবে প্রতিষ্ঠান পরিচালিত হয়ে থাকে। এরপর দক্ষতার উন্নয়ন। যে কোনো প্রতিষ্ঠানের নিয়োজিত কর্মীরা তাদের কাজের দক্ষতা দ্বারা প্রতিষ্ঠানের কর্মপরিকল্পনা, কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নে সচেষ্ট থাকে। তারপরও কর্মপরিকল্পনা ও কর্মসূচিকে যদি কার্যকরভাবে বাস্তবায়নের মধ্য দিয়ে প্রতিষ্ঠানকে সুচারুরূপে পরিচালনা করতে হয় তাহলে কর্মীদের বিদ্যমান দক্ষতাকে বিকশিত করার বা উন্নয়নের
প্রয়োজনীয়তা আবশ্যক। আর এক্ষেত্রে তত্ত্বাবধানের মাধ্যমে যিনি তত্ত্বাবধান করেন, যাকে আমরা বলে থাকি তত্ত্বাবধায়ক বা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তিনি সাধারণত কর্মীদের দক্ষতাকে প্রাধান্য দিয়ে তাদের কাজের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কর্মীর দক্ষতা উন্নয়নের জন্য প্রয়োজনীয় কৌশল নির্ধারণ করে তা বাস্তবায়নের নির্দেশনা প্রদান করে থাকেন। এরপর প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন। যে কোনো প্রতিষ্ঠান নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে গড়ে ওঠে। এরূপ সেবাদানকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে দেখা যায় যে সাধারণত সেবা গ্রহীতাদের কাঙ্ক্ষিত চাহিদা এবং তাদের সমস্যাগুলি মোকাবেলায় যে সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারিত থাকে, সেটাকে যদি অর্জন করতে হয়, তার পরিপূর্ণতা অর্জনের জন্য অর্থাৎ সর্বাধিক উন্নতি অর্জনের জন্য প্রতিষ্ঠানকে সুনির্দিষ্ট লক্ষ্যমুখী করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে অবশ্যই প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করতে হবে, যাতে যারা এই প্রতিষ্ঠানে কর্মী হিসেবে নিয়োজিত থাকবে তারা প্রতিষ্ঠানের লক্ষ্য থেকে বিচ্যুত না হয়, তাদের কাজের গতি প্রকৃতি যেন প্রতিষ্ঠানের লক্ষ্যমুখী হয়। সেই জন্য প্রতিষ্ঠানের কর্মীদেরকে তত্ত্বাবধান করা হয়ে থাকে। সুতরাং প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন যদি প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের লক্ষ্য হিসেবে গৃহীত হয়, তবেই কেবল একটি প্রতিষ্ঠান সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবে। আর এই জন্যই প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে প্রতিষ্ঠানের কর্মীদেরকে তত্ত্বাবধান করা হয়ে থাকে। কর্মসন্তুষ্টি। কর্মসন্তুষ্টি তত্ত্বাবধানের একটি অন্যতম লক্ষ্য। যারা প্রতিষ্ঠানের কর্মে নিয়োজিত থাকবেন তারা শুধু প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনকেই প্রাধান্য দিবেন তা নয়, বরং প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য যে সকল কাজকর্ম তারা করবেন বা প্রতিষ্ঠানের কর্মসূচিকে যেভাবে কার্যকরভাবে বাস্তবায়ন করবেন, সেক্ষেত্রে কর্মীদের সন্তুষ্টি বা পরিতৃপ্তি থাকতে হয়। কারণ কর্মীর কাজের সন্তুষ্টি ছাড়া প্রতিষ্ঠানের কর্মসূচিকে কার্যকরভাবে বাস্তবায়ন করা সহজ নয়। নৈতিকতার উন্নয়ন। একজন কর্মীর নীতি নৈতিকতার উপরে নির্ভর করে তার প্রাতিষ্ঠানিক কর্মের ক্ষেত্রে ভূমিকা পালনের আন্তরিকতার বহিঃপ্রকাশ। সাধারণত নীতি নৈতিকতার সুষম বিকাশের মধ্য দিয়ে, অর্থাৎ নৈতিকতার উন্নয়নের মধ্য দিয়ে যদি একজন কর্মী আন্তরিকভাবে তার কার্যক্রম ভিত্তিক ভূমিকা পালন করে, তাহলে প্রতিষ্ঠান সফলতা অর্জন করতে পারে। এই জন্য তত্ত্বাবধানের মাধ্যমে কর্মীর কাজের গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে তার নৈতিকতার উন্নয়নের জন্য সুনির্দিষ্ট দিক নির্দেশনা, নিয়ন্ত্রণ এবং পরিচালনা প্রদান করা হয়ে থাকে। তাই নৈতিকতার উন্নয়নকে তত্ত্বাবধানের একটি অন্যতম লক্ষ্য উদ্দেশ্য হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। সংশোধন। এই সংশোধন বলতে বোঝায় পরিবর্তন, পরিবর্ধন এবং সংযোজন বা উন্নয়ন, এই সকল বিষয়াদি। এই সংশোধনের অর্থ শুধু কর্মীর কাজের বা আসনের ভুল ত্রুটি সংশোধনই নয়। এক্ষেত্রে কর্মীর কাজকর্মের যে ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলি সংশোধনের পাশাপাশি তার আচরণের
সংশোধনের পাশাপাশি প্রতিষ্ঠানের যদি এরকম কোনো কর্মপরিকল্পনা, কর্মসূচি বা বিধিবিধান, নীতিমালা থেকে থাকে যেগুলি কাজের গতিশীলতার সাথে, বাস্তবতার সাথে ভারসাম্য বজায় রাখতে হলে পরিবর্তনের প্রয়োজন দেখা দেয়, তখন তার সংশোধন করতে হলে তত্ত্বাবধান প্রয়োজন। এই জন্য সংশোধনকে তত্ত্বাবধানের অন্যতম লক্ষ্য উদ্দেশ্য হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। এই সংশোধনের মাধ্যমে ব্যক্তি তার কর্মপ্রক্রিয়ার যেই ধারাবাহিকতা সেটাকে অব্যাহত রাখার মধ্য দিয়ে প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়ে থাকে। দায়িত্ব জ্ঞান বৃদ্ধি। প্রতিষ্ঠান কর্মী হিসেবে সকলেই প্রাতিষ্ঠানিক লক্ষ্যমুখী ভূমিকা পালন করে থাকে। শুধুমাত্র প্রতিষ্ঠানের নির্দেশনা, নিয়ন্ত্রণ ও পরিচালনার আওতায় থেকে যথাযথভাবে নিজের ভূমিকা পালনের মধ্য দিয়ে প্রকৃত অর্থে সেবাদান করে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জিত হয় না, বরং সেবাদানকারী প্রতিষ্ঠান যেসব কর্মীদেরকে দিয়ে তাদের সেবামূলক কর্মসূচি বাস্তবায়ন করে থাকে, তাদের যথাযথ দায়িত্ব জ্ঞান থাকা প্রয়োজন। যখন যেখানে যেরূপ ভূমিকা পালন করলে সেবাগ্রহীতার কাঙ্ক্ষিত সন্তুষ্টি অর্জন সহজ হবে, সেখানে সেই ধরনের ভূমিকা পালনের জন্য অবশ্যই কর্মীদেরকে দায়িত্ব জ্ঞান সম্পন্ন হতে হবে। এই জন্য তাদের দায়িত্ব জ্ঞান বৃদ্ধির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক যে নির্দেশনা, নিয়ন্ত্রণ ও পরিচালনা প্রক্রিয়া রয়েছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই দায়িত্ব জ্ঞান বৃদ্ধিকে তত্ত্বাবধানের একটি অন্যতম প্রধান লক্ষ্য উদ্দেশ্য হিসেবে বিবেচনা করা যায়। সমন্বয় সাধন। আমরা জানি অনেক সময় অনেক প্রতিষ্ঠান তাদের বিভিন্ন বিভাগ ও শাখার মাধ্যমে বহুমুখী কর্মপরিকল্পনা, কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করে থাকে। এক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে ধাপে ধাপে কর্মীর বহুমুখী ভূমিকা পালন করতে হয়। আর এই সকল বিভাগ, শাখা এবং কর্মীর নানামুখী ভূমিকার মধ্যে একটি সমন্বয় সাধন অত্যন্ত জরুরি, কারণ সমন্বয়হীনতার কারণে অনেক সময় প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন ব্যাহত হতে পারে। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা তত্ত্বাবধায়ক যেরূপ নির্দেশনা, নিয়ন্ত্রণ ও পরিচালনার মাধ্যমে প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ, শাখা এবং কর্মীদের মধ্যে সমন্বয় সাধন করে থাকেন, তাকে তত্ত্বাবধানের লক্ষ্য উদ্দেশ্য হিসেবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে বিবেচনা করা যায়। কর্মীদের মনোবল বৃদ্ধি। আসলে মানসিকভাবে যদি একজন কর্মী উৎফুল্ল থাকে, কাজের প্রতি আন্তরিক হয়, আগ্রহী হয়, তাহলে কর্মীর কাজের গতি, ধারা এবং যথার্থতা সঠিকভাবে প্রতিফলিত হয়ে থাকে। তাই কর্মীদের মনোবল বৃদ্ধির জন্য অনেক সময় তাদেরকে কাজের গতিশীলতায় যথাযথভাবে ভূমিকা পালন করার জন্য তাদের উৎসাহ, প্রেরণা, উদ্দীপনা, পুরস্কার, পদোন্নতি, বেতন বৃদ্ধি ইত্যাদি প্রেক্ষাপট বিবেচনা করে তত্ত্বাবধান করতে হয়। তাই কর্মীদের মনোবল বৃদ্ধিকে তত্ত্বাবধানের লক্ষ্য উদ্দেশ্য হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। মূল্যায়ন। এই মূল্যায়ন সাধারণত প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের কাজের মূল্যায়ন হিসেবে গণ্য হলেও এর মাঝে অনেক কিছু
বিদ্যমান রয়েছে। এই মূল্যায়নের মাধ্যমে কর্মীর কাজের গতিধারা বজায় রাখার ক্ষেত্রে যদি কোনো প্রতিবন্ধকতা থাকে সেগুলি দূর করা সহ কর্মীর কাজের সফলতাকে কিংবা ব্যর্থতাকে অথবা তার পূর্ণতা অপূর্ণতাকে যথাযথভাবে বিচার করা হয়ে থাকে। এর মাধ্যমে যে কর্মী যেরূপ ভূমিকা পালন করবে অথবা যেসব কর্মীর মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের বিভাগ বা শাখা যেভাবে তার কার্যকর ভূমিকা পালন করবে ঠিক সেভাবেই তাকে মূল্যায়ন করতে হবে। আর তত্ত্বাবধান প্রক্রিয়ায় এই মূল্যায়নটি বিশেষ লক্ষ্য হিসেবে বিবেচিত হয়ে থাকে। কর্মক্ষেত্রে অনুকূল পরিবেশ বজায় রাখা শুধু কর্মীর দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা দিয়ে প্রতিষ্ঠানের কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়ন সহজ নয়, বরং কর্মীকে অনুকূল পরিবেশে সঠিকভাবে সঠিক দায়িত্ব পালনের যেই রূপ ক্ষেত্র তৈরি করা প্রয়োজন, সেরকম অনুকূল পরিবেশ বা ক্ষেত্র প্রস্তুত করতে গেলে অর্থাৎ কর্মক্ষেত্রের অনুকূল পরিবেশ বজায় রাখতে গেলে প্রয়োজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যথাযথ নিয়ন্ত্রণ, নির্দেশনা ও সমন্বিত পরিচালনা ব্যবস্থা। তাহলেই কেবল কর্মক্ষেত্রের অনুকূল পরিবেশের মধ্য থেকে একজন কর্মী তার যথাযথ ভূমিকা পালনের মাধ্যমে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে যথেষ্ট তাৎপর্যপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। তাই কর্মক্ষেত্রে অনুকূল পরিবেশ বজায় রাখাকে তত্ত্বাবধানের লক্ষ্য উদ্দেশ্য হিসেবে তাৎপর্যপূর্ণ বলে গণ্য করা যায়। সবশেষ, সর্বোত্তম সেবা প্রদান। যে কোনো সেবাদানকারী প্রতিষ্ঠানের লক্ষ্য থাকে সর্বোত্তম সেবা প্রদানের মাধ্যমে সেবাগ্রহীতাদেরকে তাদের কাঙ্ক্ষিত চাহিদা ও সমস্যা মোকাবেলায় সহযোগিতা করা। সুতরাং সেবাকর্মের বিভিন্ন দিক তথা যে সকল সফলতা রয়েছে সেগুলির পাশাপাশি যে সকল অপূর্ণতা রয়েছে সেগুলি চিহ্নিত করে প্রয়োজনীয় সেবাদান প্রক্রিয়াকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অর্থাৎ সর্বোত্তম সেবা প্রদানের জন্য তত্ত্বাবধান করা হয়ে থাকে। তাই তত্ত্বাবধানের লক্ষ্য উদ্দেশ্য হিসেবে সর্বোত্তম সেবা প্রদান বিশেষ গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়ে থাকে। সুতরাং বলা যায় যে আজকের এই পাঠদানের অন্তর্ভুক্ত তত্ত্বাবধানের লক্ষ্য উদ্দেশ্যসমূহ বজায় রেখে যদি একটি সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মীগণ তাদের কর্মকাণ্ডকে অর্থাৎ কার্যক্রমকে সুচারুরূপে সম্পূর্ণ করতে পারে, তাহলেই সেই প্রতিষ্ঠান তার লক্ষ্য অর্জনে সক্ষম হবে। তো যাই হোক শিক্ষার্থীবৃন্দ, তত্ত্বাবধান ও এর লক্ষ্য উদ্দেশ্য শীর্ষক আজকের পাঠদান কার্যক্রমের মাধ্যমে তোমরা যতটুকু জানতে, বুঝতে ও আত্মস্থ করতে পেরেছ, আশা করি পাঠ্য বই অধ্যয়নের মধ্য দিয়ে তোমরা আরও অধিক জানতে, বুঝতে ও শিখতে সক্ষম হবে। এই প্রত্যাশায় আজকের পাঠদান কার্যক্রমের এখানে পরিসমাপ্তি ঘোষণা করছি।